আয়ুষ লেভেল 1 কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ যেটা দেওয়া আছে, যোগা প্র্যাকটিস ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং। তো এই কোশ্চেনটা এখানে দেওয়া আছে যে যোগ যে প্র্যাকটিস করবো, এটা ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে, যে ইন্ট্রোডাকশান অফ যোগা প্র্যাকটিস ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং। তাহলে আমাদের হেলথি থাকা বা ওয়েলবিং থাকার পেছনে যোগা প্র্যাকটিসের কি ভূমিকা আছে, তো এই ব্যাপারটা এই 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে। এটা একটা ইন্ট্রোডাকশান কোশ্চেন। তো আমি ব্যাপারটাকে ছোট্ট করে একটু আলোচনা করে দিচ্ছি যে যোগা প্র্যাকটিসের ফলে আমাদের যে হেলথ, সেই হেলথের উপরে কীভাবে কীরকমভাবে কী প্রভাব পড়ে এটা দেওয়া হয়েছে এখানে। আর তার সাথে সাথে ওয়েলবিং মিন্স যে সুন্দরভাবে বেঁচে থাকার যে শৈলী, সেখানে কিভাবে প্রভাব ফেলে। একটা হেলথি থাকা, এবং হেলথি থাকলেই তো আমাদের বেঁচে থাকার যে সুন্দর একটা যে সিস্টেম বা একটা বেঁচে থাকার যে শৈলী, প্রত্যেক দিনের যে লাইফ, সেখানে এটা যোগ প্র্যাকটিস কিভাবে হেল্প করে, এটা এখানে জিজ্ঞাসা করছে। তো নর্মালি হেলথ ঠিক করতে হলে যোগার যে পার্টগুলো অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে কিছু এক্সারসাইজ করতে হয়, কিছু আসন করতে হয়, কিছু মুদ্রা প্র্যাকটিস করতে হয়, প্রাণায়াম প্র্যাকটিস করতে হয়, আর মেডিটেশন প্র্যাকটিস করতে হয়। তো এই যে প্র্যাকটিসগুলো, এক্সারসাইজ অর্থাৎ সকালে উঠে যদি ঘুম থেকে উঠেই আমি মনে করি যে আমি কিছু আসন স্টার্ট করে দেবো, তাহলে কিন্তু হয় না। তার একটাই কারণ কি না, বডি তখন কিন্তু এই আসন করার মতো উপযুক্ত অবস্থায় থাকে না। তাই কিছু লুজিনিং এক্সারসাইজ করা হয় যাতে জয়েন্টগুলো রিল্যাক্স হয়ে যায়, বা একটু মাঠে আমরা প্রথমে বলি একটু ওয়াকিং করে নেওয়া, বা একটুখানি হচ্ছে গিয়ে মাঠে ঘুরে ফ্রেশ হয়ে আসা, ঠিক আছে। তো এই জিনিসগুলো করে নিলে তারপর এক্সারসাইজ, মানে এই যে অ্যাক্টিভিটি একটু, এই এক্সারসাইজটা করার পর তারপর যদি আমরা আসন করি, তাহলে কিন্তু জিনিসটা খুব হেলদি হয়। তার কারণ আসন করতে গিয়ে কোথাও মাসলসে টান ধরতে পারে, কোথাও জয়েন্টে পেন আসতে পারে, জয়েন্টে লেগে যেতে পারে। তো সেই ভয়গুলো থাকে না যদি আমরা এক্সারসাইজটা করে আসনটা স্টার্ট করি। তো এই জন্য এক্সারসাইজ, তারপরে আসন প্রচণ্ড আমাদের হেলদি থাকার জন্য প্রচণ্ড হেল্প করে আসন। তার কারণ আসন যেটা করে বোনস এবং মাসলকে স্ট্রেংথেবল বানায়। বোনস যদি স্ট্রেংথেবল হয়, তাহলে হাড়জনিত যে সমস্ত অসুখগুলো, সেগুলো আমাদের প্রিভেন্ট হবে। তার সাথে সাথে মাসলে পেন আসে, মাসলে বিভিন্ন ধরনের আঘাত খেয়ে গেলে ফট করে মাসলটা ফুলে যায় হয়। তো যত বেশি স্ট্রেংথেবল হবে, সে তত বেশি যে কোনো ধরনের জার্ক বা যে কোনো ধরনের আঘাত সে সহ্য করতে পারবে ভালো। সুতরাং আসন কিন্তু আমাদের বোনস এবং মাসলকে প্রচণ্ড হেলদি রাখে বা অনেক স্ট্রং বানায়। নেক্সট আসছে হচ্ছে গিয়ে মুদ্রা। মুদ্রা কি করে আমাদের শরীরের হচ্ছে অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো আছে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হরমোনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডগুলোকে কিন্তু প্রচণ্ড এফেক্ট ফেলে, এবং সেই গ্ল্যান্ডগুলোর কাজ যাতে প্রপার হয়, মুদ্রা কিন্তু সেইখানে গিয়ে আমাদের হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার কাজগুলো কিন্তু করে। বিভিন্ন হরমোনাল ডিসব্যালেন্স হয়, যেমন থাইরয়েড বেড়ে গেছে, কার হচ্ছে গিয়ে প্যানক্রিয়াসের প্রবলেম হয়ে গেছে, তার ডায়াবেটিস হয়ে গেছে, কারোর হচ্ছে গিয়ে প্রচণ্ড স্ট্রেসফুল থাকে, তার কি হচ্ছে না অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে যে অ্যাড্রিনালিন বেরোচ্ছে, তার কিছু চেঞ্জেস এসে গেছে। তো এইগুলো ঠিক রাখার জন্য কিন্তু মুদ্রা অত্যন্ত জরুরি। মুদ্রা কিন্তু প্রচণ্ডভাবে আমাদের অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে হেলদি রাখে। নেক্সট আসছে প্রাণায়াম। প্রাণায়াম আমাদের শরীরের হচ্ছে গিয়ে ব্রিদিং, অর্থাৎ প্রাণা থেকে আসছে প্রাণায়াম। তো এই যে প্রাণা অর্থাৎ শ্বাস নিচ্ছি ছাড়ছি বলেই আমরা বেঁচে আছি। তো এই যে শ্বাস নেওয়া ছাড়ার যে কন্ট্রোল বা এর যে একটা নির্দিষ্ট পদ্ধতি মতে যদি আমরা প্রাণায়াম করি, এর যে ক্যাপাসিটি বা এর অ্যাবিলিটি একটা মানুষের অনেক হাই লেভেলে নিয়ে যাওয়া যায় এই প্রাণায়ামের দ্বারা। সুতরাং এই যে শ্বাসের গতিবিধিকে কন্ট্রোল করে যদি আমরা প্রাণায়াম অভ্যেস করতে থাকি, তাহলে কিন্তু একটা উচ্চ মার্গের মানুষ তৈরি হওয়া যায়, যেখানে একটা মানুষ মিনিটে 10 থেকে 12 বার 15 বার শ্বাস নেয়, সেখানে কিন্তু একজন ভালো যারা প্রাণায়াম প্র্যাকটিস করে তারা মিনিটে 1 বার কি 2 বার শ্বাস নেবে। এটা কিন্তু তারা অভ্যেস করতে পারে। ফলে কি হবে, হার্ট লাং সবাই রেস্ট পাবে অনেক বেশি। ফলে তার হার্টের লংজিভিটি বা লাংসের কোনো প্রবলেম কিন্তু চট করে আসে না।
তো প্রাণায়াম এইভাবে কাজ করে। তার সাথে সাথে শরীরে প্রচণ্ডভাবে অক্সিজেনের সাপ্লাই বাড়িয়ে রাখে, নিউট্রিশন সাপ্লাই বাড়িয়ে রাখে। প্রাণায়াম প্রচুরভাবে আমাদের শরীরকে কিন্তু হেলদি রাখতে প্রচণ্ড হেল্প করে। তার সাথে সাথে আমাদের যে মেন্টাল থট প্রসেস সেটার উপরেও কিন্তু দারুণ প্রভাব ফেলে। যেহেতু প্রাণবায়ুর উপরে আমরা কাজ করছি এই বায়ু নিয়ে, সেহেতু আমাদের শরীরের যে মন, আমাদের চেতনা, বুদ্ধি, এরও বিকাশের কিন্তু প্রচণ্ড এফেক্ট ফেলে এটার উপরে। নেক্সট আসছে মেডিটেশন। মেডিটেশন অর্থাৎ ধ্যান। আমরা নর্মালি যে বসি মেডিটেশন করি, একটা কোনো বিন্দুতে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, তো এগুলো ন্যাচারালি আমরা মেডিটেশন বলি, কিন্তু ধ্যান বিষয়টা একদমই আলাদা। ধ্যান অর্থাৎ একটা সাধনার পাথে ঢুকে যাওয়া, সমাধির আগের স্টেপ হচ্ছে ধ্যান। তো সেটা একটা স্পিরিচুয়াল পার্ট পুরো। তো মেডিটেশন আমরা একটা জায়গায় স্থির হয়ে বসলাম, একটা মিউজিক চালিয়ে সেটার প্রতি কনসেন্ট্রেট করলাম, কোনো বিন্দুতে একটা কনসেন্ট্রেট করলাম, কোনো একটা লাইট লাগিয়ে সেখানে কনসেন্ট্রেট করলাম, এটা আমরা মেডিটেশন প্র্যাকটিস করতে পারি। বা মেডিটেশন বিভিন্ন চ্যান্টিং মেডিটেশন হয়, বিভিন্ন টাইপের হয়। তো আমরা সেই ধরনের মেডিটেশন যদি করি, আমাদের মেন্টালি যে স্থিরতা সেটা কিন্তু তৈরি হবে। তো এই স্থিরভাবে বসে থাকার অভ্যেস, কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার সময় স্থির ঠান্ডা মাথায় যদি আমরা বুদ্ধি দিয়ে সেই বিচার করে যদি ডিসিশন নিই, সেই সমস্ত ডিসিশনগুলো কিন্তু জীবনে অনেক সাকসেসফুলি আমাদেরকে জীবনে এগিয়ে দেয়। সুতরাং মেডিটেশন আমাদের অভ্যেস করতে 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 যারা অনেক ভালো প্র্যাকটিস করে তারা ধীরে ধীরে ধ্যানে ঢুকতে পারে। এবারে এই সমস্ত প্র্যাকটিসগুলো করার ফলে, যেটা আমাদের যোগা প্র্যাকটিসের মধ্যে পড়ে, এই যোগা প্র্যাকটিসগুলো করার ফলে আমাদের যেগুলো ডেভেলপমেন্ট হয়, আমি তো প্রত্যেকটা আসন, মুদ্রা, প্রাণায়াম ধরে ধরে বললাম, তাছাড়াও নর্মালি আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ে। শরীরের যে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি যত থাকবে তত জয়েন্ট রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আসবে না। সেটা আমি বললাম, আসন করলে আমাদের বোনস এবং মাসেলসের স্ট্রেংথ ডেভেলপ হয়। সুতরাং আমাদের বডির ফ্লেক্সিবিলিটিও বাড়ে। এখান থেকে আমাদের হচ্ছে স্ট্রেংথ ডেভেলপ হয়, সেটা আমি বলেই দিয়েছি যে ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, এই দুটো কিন্তু আমাদের আসন করলে খুব ভালো ডেভেলপ করে। তার সাথে সাথে যেটি আমরা প্রাণায়াম করছিলাম, তাহলে প্রাণায়াম করলে আমাদের শ্বাস প্রশ্বাস অর্থাৎ কার্ডিওভাস্কুলার হেলথ, যেটা হচ্ছে গিয়ে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের যে কোনো ধরনের সমস্যা সেটা কিন্তু হয় না। সুতরাং প্রাণায়াম আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ এবং তার সাথে সাথে স্ট্রেস এবং অ্যাংজাইটি ম্যানেজমেন্ট কিন্তু এই প্রাণায়াম আর মেডিটেশন এরা দুজন মিলে কিন্তু আমাদেরকে সাপোর্ট দেয়। সুতরাং আমরা হেলথটাকে প্রচণ্ড অ্যাক্টিভ এবং প্রচণ্ড পজিটিভলি নিয়ে যেতে হলে আমাদের কিন্তু রেগুলার বেসে এক্সারসাইজ, আসন, মুদ্রা, প্রাণায়াম এবং মেডিটেশন এগুলো কিন্তু একটা ধারাবাহিকভাবে করা উচিত। তার সাথে সাথে তাহলে হেলথকে ভালো রাখতে হলে আমাদের এইগুলো যেমন করতে হবে, এই প্র্যাকটিস অভ্যাসের ফলে আমাদের ওয়েলবিং অর্থাৎ একটা খুব ভালো লাইফ লিড করা, ওয়েলবিং লাইফ, যেখানে কোনো ধরনের স্ট্রেস বা অ্যাংজাইটি তো থাকবে না, তার সাথে সাথে খুব প্রপার ওয়েতে লাইফকে লিড করা, সেটা ওয়েলবিং লাইফ বলা হয়। তো সেখানে আমরা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, তো এটা নিয়ে তো আমরা আলোচনা করলামই যে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথটা খুব হেলদি থাকতে হবে, তা নাহলে আমরা কিন্তু ওয়েলবিং লাইফ লিড করতে পারবো না। তার সাথে সাথে সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে। সেলফ অ্যাওয়ারনেস মিনস যে আমি প্রচণ্ড অ্যাওয়ার, কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত নয়, কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত নয়, কোথায় কি করলে আমার ফিউচারে প্রবলেম হতে পারে, এই সমস্তটাই এই যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটার জন্যই কিন্তু আমাদের বড়দের থেকে শিখতে হয়। যে বড়রা আমাদের গাইড করেন, এটা করিস না, ওখানে যাবি না, ওইটা করতে গেলে তোর এই সমস্যা হতে পারে। তো যারা আমাদের থেকে অনেক বেশি জীবনটাকে বেঁচে গেছেন, তো আজকে যারা 60-70 বছর বয়সের মানুষ, তারা যদি আজকে কোনো গাইড করেন, নিশ্চয়ই তার একটা পাস্ট এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে উনি বলছেন যে এটা করতে গেলে এই প্রবলেম হতে পারে। তো এটা তাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তারা শেয়ার করছে, তো সেটা আমাদের মেনে চলা উচিত, বা আমি আমার মাথা দিয়ে সেটাকে চিন্তন করে দেখা উচিত যে উনি যেটা বলছেন ঠিক কি না। কিন্তু সবসময় সেটাকে ইগনোর করে চলে যাওয়া ফলে আমাদের কিন্তু প্রবলেম তৈরি হয়। কারণ আমি পরে বুঝতে পারি না উনি যেটা বলছিলেন ওটাই ঠিক, যদি কথাটা শুনতাম আজকে আমার এই ক্ষতিটা হতো না। তো এটাই অ্যাওয়ারনেস, কোনটা নেব কোনটা নেব না, সেই বিচার করার শক্তি, এই বিচার করার শক্তিটাও কিন্তু চলে আসে প্রাণায়াম বা মেডিটেশনের মাধ্যমে। যত বেশি আমরা এই প্র্যাকটিসগুলোর মধ্যে থাকবো, আমাদের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসটা প্রচণ্ড হাই থাকবে। কারণ
আমাদের অ্যাওয়ারনেস থাকলে আমাদের ডিসিশন মেকিং পাওয়ারটা অনেক ভালো হয়। আমি যে ডিসিশনটা আজ নিচ্ছি, এই ডিসিশন অনুযায়ী 5 বছর পর কি 10 বছর পর আমার একটা সাকসেসফুল লাইফ আমি পাবো, এটা তো আশা করেই আমরা ডিসিশন নিই। কিন্তু সেই ডিসিশনটা নিতে গিয়ে দেখা গেল আমি 2 বছর পর ফেলিওর হলাম, কি 5 বছর পর গিয়ে ফেলিওর হলাম, আলটিমেট এতদিনের পরিশ্রমটা আমার বৃথা হয়ে গেল। এই জন্য ডিসিশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অফ হিউম্যান লাইফ। কারণ যে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজের সম্পর্কে সে যে অ্যাওয়ার, যে ডিসিশন সম্পর্কে অ্যাওয়ার, যে তার নিজের হেলথ সম্পর্কে অ্যাওয়ার, যে তার মাইন্ড সম্পর্কে অ্যাওয়ার, সে কিন্তু যে ডিসিশনগুলো নেবে, সে যে টার্গেট নিয়ে সে এগোবে, সেটাতে সে কিন্তু সাকসেস হবেই। তার কারণ সে যেটা করছে এটা পজিটিভলি করছে, কোনো নেগেটিভ কোনো সেন্স তার কাছে কিন্তু নেই, বাস কোনো নেগেটিভভাবে সে এটাকে ভেবে সে করছে না। আর সেই নেগেটিভটা তার কাছে মনে হচ্ছে এটা নেগেটিভ নয়, কিন্তু এটা যদি নেগেটিভ হয়, কিন্তু যে এই প্র্যাকটিসগুলোর মধ্যে থেকে ডিসিশন নেবে তার ইমোশনালি কন্ট্রোল থাকবে, ইমোশনাল রেগুলেশন হবে, সে ইমোশনটাকে নিজে রেগুলেট করতে পারবে। তো এই ইমোশনাল রেগুলেশন হলে অতিরিক্ত দুঃখে বা অতিরিক্ত কষ্টের সময় বা অতিরিক্ত আনন্দের সময় যদি কোনো ডিসিশন নিই আমরা, সেই ডিসিশনটা কি হয় না, সেই ডিসিশনটা কিন্তু পরে আমাদের কিন্তু সেটা কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয় না, ওই সময় বা ওই অবস্থায় খুব আনন্দের সময় আমি যে ডিসিশনটা নিলাম বা কাউকে কোনো প্রতিশ্রুতি দিলাম, সেই যে প্রতিশ্রুতি দেওয়াটা সেটা কিন্তু আমাদের কাছে বুমেরাং হয়ে আসে। কারণ আমি তখন ইমোশনালি নিয়েছি ডিসিশনটা, পরে দেখা গেল যে না, এটা করতে গেলে তো আমার এত কিছু প্রবলেম হতে পারে, কিন্তু ওই ইমোশনালি ডিসিশনটা নিয়ে নেওয়ার ফলে সেটার কিন্তু একটা আমাকে পানিশমেন্ট ভুগতেই হয়। সুতরাং কোনো ইমোশনালি কোনো কষ্টে, কোনো দুঃখের সময় বা অত্যন্ত আনন্দের সময়, প্রচণ্ড কোনো হ্যাপিনেস একটা টাইমে কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। প্রচণ্ড কনসাসলি এবং অ্যাওয়ারনেস নিয়ে কোনো ডিসিশন আমাদের জীবনে নেওয়া উচিত। অনেক কিছু ভাবতে হয় কোনো কিছু ডিসিশন নেওয়ার সময়। কোনো বড় যত বড় ডিসিশন হবে তার ডিসিশন মেকিং সিস্টেমটাও কিন্তু ডিফারেন্ট ভাবতে হবে, কতটা খারাপ হতে পারে, কতটা ভালো হতে পারে। যা হোক একটা কিছু করলাম, যা হোক কিছু একটা ডিসিশন নিয়ে এগিয়ে গেলাম, এটা করা উচিত নয়, তার পানিশমেন্ট কিন্তু পরে দিতে হতে পারে। সুতরাং কোনো ইমোশনালি ডিসিশন নেওয়া উচিত নয়। তার সঙ্গে আমাদের থাকছে স্পেসফুল স্টেট অফ মাইন্ড। তো এই স্পেসফুল স্টেট অফ মাইন্ড, পিসফুল অর্থাৎ একটা আনন্দ, সবসময় আমার মাইন্ড একটা আনন্দের মধ্যে থাকবে, এইটা সম্ভব নয় কোনোভাবেই আদার্স কোনো রুট দিয়ে। এটা একমাত্র সম্ভব যোগ দ্বারা। যে কোনো সিচুয়েশনই হোক, যত খারাপ সিচুয়েশনই হোক, যত ভালো সিচুয়েশন, নিজেকে স্টেবল রাখা এবং তার সাথে সাথে একটা পিসফুল মাইন্ড, একটা আনন্দে থাকা। বলা হয় যোগ প্র্যাকটিসের ফলে যদি কেউ একটা লেভেলের ঊর্ধ্বে উঠতে পারে, তার মুখে তার নাকের মধ্যে যে স্মেলটা আসবে সেটা চন্দনের গন্ধ আসবে। এর দ্বারা বোঝা যায় যে যোগের লেভেলে গিয়ে সে ডেভেলপ করছে নিজেকে। আর তার মধ্যে চোখে কোনো খারাপ জিনিস সে চোখে দেখবে না, যে কোনো খারাপ জিনিসকে সে ইজি ইগনোর করবে। কানে কোনো খারাপ কথা সে শুনবে না, শুনলেই সে সেটাকে অ্যাভয়েড করবে, অটোমেটিক কান অ্যাভয়েড করবে। এই ডেভেলপমেন্ট যখন হয় কারণ, সে একটা মিনিমাম লেভেল অফ যোগ লাইনে সে কিন্তু প্রবেশ করছে। তাহলে একটা মানুষের যত পচা গন্ধ নর্দমার পাশ দিয়ে গেলেও তার নাকে যদি সবসময় চন্দনের গন্ধ আসে, তার মানে বুঝতে হবে সে কিন্তু একটা অন্য স্টেট অফ মাইন্ডে সে কিন্তু রয়েছে। সুতরাং পিসফুল স্টেট অফ মাইন্ড যদি কেউ যোগ রেগুলার খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে, তার মধ্যে কিন্তু এই পিসফুল মাইন্ডটা কিন্তু চলে আসে। মাইন্ডটা তার একটা প্রচণ্ড আনন্দের মধ্যে বিরাজমান করে। আমরা দেখি অনেক মানুষকেই, হয়তো তিনি যোগ করেন বা করেন না, বা অনেক সাধুদের দেখি যারা যোগের মধ্যে থাকেন, সবসময় তার মুখে একটা সুন্দর স্মাইল। তো এইটার থেকে আমরা বুঝতে পারি যোগ কিন্তু একটা পিসফুল মাইন্ড তৈরি করে। সুতরাং এই প্র্যাকটিসগুলো আমাদের হেলথ এবং ওয়েলবিংকে ডেভেলপ করে, যার ফলে আমরা কিন্তু জীবনে অনেক বেশি সাকসেসফুলি জীবনে ওয়ার্ক করতে পারি। আমরা নম্বর 1.6 নম্বরের যে কোশ্চেন আমরা এখানেই শেষ করলাম। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি 1.7।